সন্ধ্যা, মৃন্ময় নমস্কার। চ্যানেল ভিশন স্বাস্থ্য জিজ্ঞাসা। রবিবারগুলো আমাদের বরাদ্দ মোটামুটি ডক্টর তন্ময় মণ্ডল এবং ক্যান্সার। আমরা মহিলাদের ক্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আবারও করব। নিশ্চয়ই আরও বহু জিজ্ঞাসা আপনাদের থাকবে, মহিলাদেরও প্রচুর জিজ্ঞাসা থাকবে। আমরা আজকে যে বিষয়টাকে বেছেছি, গত সপ্তাহ থেকেই আমরা যে বিষয়টায় প্রণিধান দেওয়ার চেষ্টা করছি, আলোকপাত করার চেষ্টা করছি, সেটা হচ্ছে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার। আমি দেখছিলাম গোটা বিশ্বেই প্রায় দ্বিতীয় মৃত্যুর কারণ ক্যান্সারে লাং, ফুসফুসের ক্যান্সার। ধূমপান করেন না যে সমস্ত দেশের মানুষজন, সারা পৃথিবীতে খুবই কম আছে ধূমপান যেখানে নিষিদ্ধ, সেই দেশে তুলনামূলকভাবে লাং ক্যান্সারের প্রকোপ সবচেয়ে কম। কিন্তু আমাদের দেশে ধূমপান মানে আমরা যতই চেঁচামেচি করি না কেন, সচেতনতার প্রসারমূলক অনুষ্ঠান আমরা যত করি না কেন, মানুষকে সচেতন করা এখানে খুব মুশকিল। সবটাই যদি আমরা সরকারের ঘাড়ে, সরকারের দায়িত্ব বলে ছেড়ে দিয়ে নিজের ক্যান্সারটা নিজে ডেকে আনি, সেক্ষেত্রে সরকারও হাত তুলে দিতে বাধ্য হবেন। কারণ ক্যান্সার চিকিৎসার যা খরচ, সারা পৃথিবীতে কোনো সরকারই তা পুরোপুরি মিটিয়ে উঠতে পারেন না, এমনকি আমেরিকাও পারে না। সুতরাং পরিত্রাণের রাস্তা একটাই, যে আমরা ধূমপান, তামাক সর্বতোভাবে পরিত্যাগ করব। স্ট্যাটুটারি ওয়ার্নিং এর মতো আমরা বারবার যেটা বলে থাকি, ধূমপান এবং তামাক বর্জন না করলে লাং ক্যান্সারের হাত থেকে নিস্তার পাওয়া মুশকিল। তার বাইরে মহিলারা হয়তো জিজ্ঞেস করবেন যে আমরা তো কোনো কালে ধূমপান করিনি, তাহলে আমাদের কেন হচ্ছে? আমি ডাক্তারবাবুর কাছে এই প্রশ্নটাও রাখব যে বহু মহিলা কেন লাং ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তার কি অন্য কোনো কারণ থাকতে পারে? তার কি জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে? নাকি ধোঁয়া বা রান্নাঘরের কাজ তাদেরকে প্রায় ধূমপানের সমান ক্ষতি করে দিচ্ছে? আর একটা কথাও বলে রাখা ভালো, একজন শিশু আমাদের দেশে যখন জন্মাচ্ছে, সে যে কোনো পরিচ্ছন্ন পরিবেশে, যেখানে ধূমপানের সচেতনতা আছে, পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ, সেই সব দেশের শিশুর তুলনায় প্রায় 5 বছর কম বাঁচবে। এটাও মাথায় রাখা দরকার। ভবিষ্যৎ প্রজন্মকে কি আমরা পঙ্গু করে দিতে চাইব? তাদের জীবন থেকে আমরা অমূল্য প্রায় 5টা বছর কেড়ে নেব তামাক জাতীয় দ্রব্যের তুমুল ব্যবহার বাড়িয়ে? আমি ক্যামেরা ফেরাবো তন্ময়ের কাছে। তন্ময়, একটু চড়া সুরে বাধা হয়ে গেছে। না, লাং ক্যান্সার সত্যি খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর, এবং এমন একটি ক্যান্সার যেটা আমাদের একটা মেন শ্বাস প্রশ্বাস যে জিনিসটা নিয়ে, সেটা নিয়ে ডিল করে। তো লাংস হচ্ছে এমন একটি অর্গান যেটা আমাদের যেহেতু শ্বাস প্রশ্বাস নিয়ে ডিল করে, সেই জন্যে শ্বাসকষ্ট, কাশি, এই সিমটমসগুলোও খুব কষ্টদায়ক। মানে যখন একটা পেশেন্ট স্টেজ 4-এর লাং ক্যান্সার শ্বাসকষ্ট নিয়ে আসে, সেটা দেখতেও কষ্ট লাগে। তার কারণটা হচ্ছে, আপনার আজকে একটা হাতে ক্যান্সার হলো বা গালে ক্যান্সার হলো, সেক্ষেত্রে ওখানে একটি টিউমার থাকবে। ব্রেস্টে ক্যান্সার হলো, একটু ব্রেস্টে ফোলা থাকবে, কিন্তু আপনি হয়তো শ্বাসকষ্ট নাও পেতে পারেন। কিন্তু লাং ক্যান্সার এমন একটা যেটার জন্য শ্বাসকষ্ট হবে, এবং শ্বাসকষ্ট হলে আপনি হাঁটতে পারবেন না, কাশি হলে আপনি শুতে পারবেন না, চিত হয়ে শুলে কাশি বেড়ে যাবে, একদিকে ঘুরে ফিরে শুলে সেটা কাশি বেড়ে যাবে। এই সমস্ত দিক নিয়ে যেটা দেখা যায় যে সিমটোম্যাটিক পেন বা সিমটোম্যাটিক বার্ডেন অফ লাং ক্যান্সার ইজ টু হিউজ। সেই জন্যই আমাদের লাং ক্যান্সার নিয়ে সচেতনতা অনেক বেশি হওয়া উচিত। এমনি পরিসংখ্যান অনুযায়ী যদি জিজ্ঞেস করেন, মোটামুটি আমাদের যে ডেটাটা, যেটা বলা হয় গ্লোবোকান বলে একটা ডেটা যে মেনটেন করে, 2020 সালে যেটা আপডেট হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে মোটামুটি ওয়ার্ল্ডেতে নতুন কেস ধরা পড়ে অ্যারাউন্ড 2.2 মিলিয়ন নিউ কেসেস অফ লাং ক্যান্সার ধরা পড়ে, which is about 11% of the total cancer burden worldwide. মানে 100 জন যদি ওয়ার্ল্ডে ক্যান্সার হয়, তার মধ্যে 11% of the patients লাং ক্যান্সারের হওয়ার চান্সেস খুব বেশি। সেম জিনিসে দেখা যাচ্ছে যে মৃত্যুর হার, ইনসিডেন্স অফ ডেথ ফ্রম লাং ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড is around 1.8 million as per the 2020 data, যেখানে 2.2 মিলিয়ন লাং ক্যান্সার ডায়াগনোজ হচ্ছে, 1.8 মিলিয়ন is the death rate. The death rate is also very high, which accounts for around
মোটামুটি 100 জন মানুষের মধ্যে 18% অফ দি ডেথস অফ ফ্রম ক্যান্সার, তার মানে 100 জন যদি ক্যান্সারে মারা যায় তার 18% অকার্স ডিউ টু লাং ক্যান্সার। তার মানে লাং ক্যান্সার কিন্তু খুব ভালো ক্যান্সারের মধ্যে একটি তো নয়, কারণ কি ইটস অ্যাগ্রেসিভ, ইটস ভিরুলেন্ট, এটা খারাপ, ট্রমাটিক, ইটস মোস্টলি ট্রমাটিক অ্যান্ড পেইনফুল ফর দি পেশেন্ট অ্যান্ড অলসো দি কেয়ার গিভার, ইভেন দ্য ক্লিনিশিয়ানস অলসো লাইক ইউ। একদম, মানে তুমিও চোখের সামনে ওই ছটফটানিটা যারা দেখেছেন তারা জানেন যে একটা পেশেন্ট ওই 4th স্টেজের লাং ক্যান্সারের কি অবস্থা তার আছে, তার কোনো প্যালিয়েটিভ কেয়ার নেই, কিচ্ছু নেই। অন্যগুলোর ক্ষেত্রে হয়তো প্যালিয়েটিভ কেয়ারে একটু কিছু করা, আমি জানি না লাং ক্যান্সারের ক্ষেত্রে কি আছে। আমরা প্যালিয়েটিভ কেয়ার না, প্রত্যেক পেশেন্টের যাদের স্টেজ 4 এর হয় তাদেরকে প্যালিয়েটিভ কেয়ার একটু তাড়াতাড়ি পাঠানোটা দরকার, যেটাকে বলা হয় আর্লি প্যালিয়েটিভ কেয়ার। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি আমাদের ইন্ডিয়ার মতন দেশেতে দেখবেন প্যালিয়েটিভ কেয়ারের সেট আপ বা প্যালিয়েটিভ কেয়ারের ডাক্তার নেই বললেই চলে। শুধু কিছু কিছু স্টেটেতে, কিছু কিছু জায়গাতে খুব কম প্যালিয়েটিভ কেয়ার ফ্যাসিলিটিস, প্রফেশনাল ওয়েতে একটা চলে, সেটা কিন্তু ইটস নট অ্যান আইডিয়াল প্যালিয়েটিভ কেয়ার। ঠিক। আজকে আমরা কিছু কথা করবো যে কী কী রিস্ক ফ্যাক্টর লাং ক্যান্সারের হয়, এবং মেনলি আজকে আমি জোর দেবো রিগার্ডিং দি স্ক্রিনিং। আমরা লাং ক্যান্সার কেন স্ক্রিনিং করা দরকার, যদিও আমাদের ইন্ডিয়াতে কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই, সেটা নিয়ে কিছু কথা বলবো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিস্ক ফ্যাক্টর সবাই জানে, মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ইজ স্মোকিং। স্মোকিং ছাড়া আর কি কি রিস্ক ফ্যাক্টর আছে? মোস্ট ইম্পর্টেন্ট ইজ সেকেন্ড হ্যান্ড স্মোক, সেটা একটা। নেক্সট হচ্ছে এয়ার পলিউশন আর অকুপেশনাল হ্যাজার্ডস। অকুপেশনাল হ্যাজার্ড মানে কিছু কিছু অকুপেশনস আছে, যেমন রেডন ইন্ডাস্ট্রিতে রেডন, তারপরে কিছু অ্যাসবেস্টস, রেডিওঅ্যাক্টিভস, সিলিকা, বেরিলিয়াম, এই যে ইন্ডাস্ট্রিগুলোতে যারা কাজ করেন, এই যে মাইন্স টাইন্সে যারা কাজ করে, তাদের দেখা গেছে লাং ক্যান্সারের হওয়ার ইনসিডেন্স খুব হাই। তো সেজন্যই সেখানে কিন্তু রুটিনলি ফ্রম দি কোম্পানি বা ফ্রম দি মাইন্স বা যেখান থেকেই হোক, তাদের রুটিনলি একটা হেলথ চেক আপ রাখা উচিত, স্পেসিফিক্যালি টার্গেটিং লাং ক্যান্সার। কেন কি এই জিনিসটা আমরা দেখি যে যারা এই কোল ইন্ডাস্ট্রি বা এই সিলিকা ইন্ডাস্ট্রি, অ্যাসবেস্টসেতে যারা কাজ করে, তাদের একটা রুটিনলি স্ক্রিনিং হওয়া উচিত। হ্যাঁ, তো সেই জন্যই আমাদের স্ক্রিনিং কাদের করা হয়, কখন করা হয়, কাদের করা হয় না, করলে কি কি লাভ আছে, করলে কি কি ক্ষতি আছে, সেটা নিয়ে বলবো। তো স্ক্রিনিং আমাদের যেই ক্ষেত্রে করা হয়, সেটা আমাদের গাইডলাইনটা আসে একটা ইউএসএ বেসড গাইডলাইন থেকে। আমরা মোস্টলি ইউএসএ এবং ইউরোপিয়ান গাইডলাইন্স ফলো করি। যে ইউএসএ গাইডলাইন্স যেটা বলে যে 50 থেকে 80 বছরের যারা ভদ্রলোক বা ভদ্রমহিলা, তাদের স্ক্রিনিং করা উচিত। এইটা যেমন একটা ক্রাইটেরিয়া। তারপরে নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে তাদের অ্যাটলিস্ট 20 প্যাক ইয়ার স্মোকিং থাকতে হবে। প্যাক ইয়ার মানে কি, আমরা স্মোকিংকে ক্যালকুলেট করি প্যাক ইয়ার্সে, মানে 1 প্যাক ইজ ইকুয়াল টু 20 সিগারেটস। মানে আপনি যদি দিনে 20টা করে সিগারেট খান ফর একটা বছর ইজ ইকুয়াল টু 1 প্যাক ইয়ার, মানে 20 সিগারেটস পার ডে ফর 1 ইয়ার ইজ ইকুয়াল টু 1 প্যাক ইয়ার, এইটা বলা হয়। এবারে এই সেম জিনিস যদি 20 বছরের বেশি খেয়ে থাকেন, সেটাও কিন্তু একটা এসেনশিয়াল ক্রাইটেরিয়া। মানে আপনি, এবং সে কুইট করেছে কতদিন আগে, অ্যাটলিস্ট 15 বছর আগে। তার মানে আপনার 50 থেকে 80 বছরের ভদ্রলোক হওয়া উচিত, সে অ্যাটলিস্ট 20 বছর স্মোকিং করেছে সেরকম হওয়া উচিত। এবং তার থেকেও বড় কথা, 20 বছরটা বলাটা ভুল, 20 প্যাক ইয়ার্স। কারণ কি একজন যদি 40টা সিগারেট পার ডে খায়, তার কিন্তু 6 মাসে দিয়ে একটা মানে একটা প্যাক ইয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে 50 থেকে 80 বছর, 20 প্যাক ইয়ার্সের বেশি এবং 15 বছরের বেশি ছেড়ে দিয়েছে, তাদের স্ক্রিনিং করা উচিত। তার মানে যে 15 বছরে যে বলছে যে আমি কালকের থেকে সিগারেট ছেড়েছি, তার স্ক্রিনিং করে কোনো লাভ নেই। সেজন্যই সব থেকে বেশি হচ্ছে অ্যাওয়ারনেস, যে স্মোকিং করা উচিত না। গভর্নমেন্ট প্লেসেস, পাবলিক প্লেসেস শুড ব্যান স্মোকিং। এবং স্মোকিং ডাজন্ট মিন হিরোগিরি। এই একটা বিজ্ঞাপন আসে মাঝে মধ্যে, আমরা দেখি স্মোকিংটা হিরোগিরি নয়। স্মোকিং এতে কিছু ভালো হয় না, আর যাই হোক কিছু উন্নতি তো হয় না। এবারে স্মোকিং এইটা হচ্ছে আমাদের স্ক্রিনিংয়ের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। কাদের স্ক্রিনিং করব, কাদের স্ক্রিনিং করব না, বা স্ক্রিনিং করে কোনো লাভ নেই, কোন কোন পেশেন্টদের। ধরে নিন কারোর এরকম ক্রনিক ডেবিলিটেটিং কোনো ডিজিজ আছে, যেমন কোনো একজনের ডিমেনশিয়া আছে, কোনো একজনের সিওপিডি, ক্রনিক অ্যাকিউট এক্সারবেশন প্রায়ই হয় সেই পেশেন্টদের, কোনো একজনের ক্রনিক হার্ট ডিজিজ উইথ এ ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, যারা একটা ক্রনিক হার্ট ফেলিওর, যেখানে তার ইজেকশন ফ্র্যাকশন খুব খারাপ,
এই পেশেন্টদের এবং যাদের অন্য কোনো রোগের থেকে লাইফ এক্সপেক্টেন্সি ইজ ভেরি লেস। আচ্ছা, ইজেকশন ফ্র্যাকশনের কথা যখন উঠলো তখন আমি কি লং কিউটিটাও দেখবো? লং কিউটি নাও দেখতে পারেন, মানে লং কিউটি ইজ ওয়ান অফ দি কার্ডিওলজিক্যাল ইস্যুস। আমরা কার্ডিওলজিক্যাল বিভিন্ন কারণে এরকম অনেক কারণ আছে। হ্যাঁ, আমরা মোস্টলি দেখি যেখানে কার্ডিওলজিক্যাল কোনো ডেবিলিটেটিং কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে ইজেকশন ফ্র্যাকশনটাই তুমি বলছো যে একটা মেজর পয়েন্ট আর কি, যেটা আমরা দেখি। এটা ছাড়া এই যে ক্রনিক ডেবিলিটেটিং কন্ডিশনস, যেখানে তার ডায়াবেটিস অফকোর্স, যেখানে তার লাইফ এক্সপেক্টেন্সি খুব কম, যেখানে আমি দেখতে পাচ্ছি যে পেশেন্ট একজন 70 বছরের ভদ্রলোক, তার লাইফ এক্সপেক্টেন্সি ডিমেনশিয়ার জন্যই হয়তো সে 2-3 বছরের মধ্যে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে, পার্কিনসনের জন্য 2-3 বছরের মধ্যে খারাপ হয়ে যেতে পারে, সেই পেশেন্টের স্ক্রিনিং করে, এবং স্ক্রিনিং ইজ নট এ ফলপ্রসূ কিছু না। কেন কি, তাকে আমি স্ক্রিনিং করে একটা লাঙে ক্যান্সার ধরে পেলেও তাকে আমি ট্রিটমেন্ট তো দিতে পারবো না। পেশেন্ট উইল নট বি ফিট ক্যান্ডিডেট ফর ট্রিটমেন্ট। তো সেই পেশেন্টদের স্ক্রিনিং করে কোনো লাভ নেই। তার মানে বললাম কাদের স্ক্রিনিং ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ঠিক, কাদের স্ক্রিনিং করা উচিত না, কাদের স্ক্রিনিং করা উচিত এটাও বললাম। নেক্সট হচ্ছে স্ক্রিনিং করে বেনিফিট কি। স্ক্রিনিং করে বেনিফিট, সব থেকে বড় বেনিফিট হচ্ছে স্ক্রিনিং করে আমরা আর্লি স্টেজে লাং ক্যান্সার ধরা পড়বে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং ধরা পড়লে আমরা কিওর করার সম্ভাবনাটা অনেক বেশি। কেন কি, লাং ক্যান্সার বেশিরভাগ সময় স্টেজ 4-তে ধরা পড়ে, সেটা একটা। নেক্সট হচ্ছে স্ক্রিনিং কি দিয়ে করা হয় এবং কত ফ্রিকোয়েন্সিতে করা হয়। স্ক্রিনিং যেটা দিয়ে করা হয়, ইটস এ লো ডোজ সিটি স্ক্যান, ফ্রিকোয়েন্সি ইজ ইয়ারলি, প্রত্যেক বছরে একবার করে আপনি একটা লো ডোজ সিটি স্ক্যান করাতে পারেন। ইন্ডিয়াতে কি এরকম কোনো স্ক্রিনিং প্রোগ্রাম আছে? নেই। রুটিনলি গভর্নমেন্ট ডাজ নট প্রমোট এনি ইন্ডিয়ান সাচ স্ক্রিনিং প্রোগ্রাম ফর লাং ক্যান্সার। তার কারণ আছে, গভর্নমেন্ট তো সচেতন করার কিঞ্চিত চেষ্টা করছে, তারপরেও যদি সিগারেট, বিড়ি, চুট্টা, তামাকু নানা রকম সেবন করে তার হয়, এবং এটা গভর্নমেন্টের উপরে চাপানোটাও ঠিক না। একদম, সেটা ঠিক। নেক্সট হচ্ছে যে স্ক্রিনিং করার রিস্কও আছে। যেমন বেনিফিট বললাম, স্ক্রিনিং করার রিস্ক আছে। রিস্ক কি, স্ক্রিনিংয়ে ফলস পজিটিভ রেট খুব হাই। মানে ধরে নিন আপনার একটা ছোট্ট নোডিউল পাওয়া যাচ্ছে বা গোল্লা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু এরকম, এইটাকে বলা হয় গ্রাউন্ড গ্লাস ওপেসিটি বা স্মল নোডিউলস। এই নোডিউলটা কিন্তু অন্য কোনো কারণেও হতে পারে, কোনো ইনফেক্টিভ কারণেও হতে পারে, সেই রকম কিছু কিছু বিনাইন কারণেও হতে পারে। সেই জন্যই সেখানে ফলস পজিটিভ রেট অফ এ লো ডোজ সিটি স্ক্যান ইজ হাই। সেটা এক, ফলসলি পজিটিভ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি হয়তো ক্যান্সার নেই কিন্তু মনে হচ্ছে যেন ক্যান্সার আছে। সেই জন্যই এইটা একটা বড় পয়েন্ট। এইটা যেমন একটা পয়েন্ট, ওভার ডায়াগনোসিস হয়, কিছু কিছু ক্ষেত্রে বেশি ডায়াগনোসিস হয়, যেটা হয়তো একটা বিনাইন কারণের জন্য একটা বড় টিউমার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না বায়োপসিতে ঠিকঠাক, তাকে হয়তো বারই করে দিল, লাঙের কিছুটা অংশ বেরিয়েও গেল এবং আলটিমেটলি দেখা গেল যে সেটা ক্যান্সার কিছু নেই, সেটাও হয়। সেই জন্য ওভার ডায়াগনোসিস ইজ ওয়ান অফ দ্য রিস্ক ফর স্ক্রিনিং। সেটা তো কিছু করারও নেই, সেটা জানি। দিস আর অল ফ্যালাসিস, দিস আর অল রিস্কস। এই রিস্ক থাকতে পারে। আর আরেকটা রিস্ক হচ্ছে রেডিয়েশন এক্সপোজার। সেটা অবশ্যই রেডিয়েশনটা তো লো ডোজ, মোবাইলেও তো লো ডোজ। হ্যাঁ, সেটা ঠিক। রেডিয়েশন এক্সপোজার ইজ নট এ মেজর রিস্ক, বাট ইটস স্টিল আ রিস্ক। এই তিনটে রিস্ক আছে। তাহলে আমরা স্ক্রিনিং থেকে কি কি জানলাম? কাদের স্ক্রিনিং করা উচিত, কাদের স্ক্রিনিং করা উচিত না, কোন বয়স থেকে বয়সে করা উচিত, কিভাবে স্ক্রিনিং করা উচিত, লো ডোজ সিটি স্ক্যান দিয়ে বছরে একবার করে স্ক্রিনিং করা উচিত, স্ক্রিনিং এর বেনিফিট কি, স্ক্রিনিং এর রিস্ক অ্যাসোসিয়েটেড কি। সো দিস ইজ ইন শর্ট রিগার্ডিং স্ক্রিনিং ফর লাং ক্যান্সার। নেক্সট আমরা যদি জিজ্ঞেস করি ডায়াগনস্টিক ওয়ার্কআপ কি দিয়ে আমরা ডায়াগনোসিস প্রতিস্থাপন করব যে লাং ক্যান্সার হয়েছে, আপনি কীভাবে বুঝবেন? জেনারেলি একটা এক্সরে বা সিটি স্ক্যান নিয়ে পেশেন্ট আসেন, তারপরে দুটো টেস্ট করাটা দরকার। ফার্স্ট একটা পেট স্ক্যান এবং তার সাথে একটা এমআরআই ব্রেন। এখন এমআরআই ব্রেন একটা কম্পোনেন্ট হয়ে গেছে। এইটা যেমন একটা পার্ট গেল ফর স্টেজিং, ফর ডায়াগনস্টিক বায়োপসি প্রমাণ করার জন্যে লাং বায়োপসি, সেটা ব্রঙ্কোস্কোপিক বায়োপসি হতে পারে, সিটি গাইডেড বায়োপসিও হতে পারে। কিন্তু বেশ কিছু জায়গায় আমরা এখনো দেখি এফএনএসি করা হয়। এফএনএসি ইজ নট ঐতিহাসিক। এফএনএসি আগেকার দিনে হতো, আজকালকার দিনে এফএনএসি ডাজন্ট হ্যাভ দ্যাট মাচ অ্যামাউন্ট অফ রোল। ইটস এ বায়োপসি অ্যান্ড বায়োপসি। মানে যদি আপনি জিজ্ঞেস করেন যে কি টেস্ট, খানিকটা রেসপিরেটরিতে কাজ হলেও হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা বায়োপসি ইজ এসেনশিয়াল। বায়োপসি ইজ এসেনশিয়াল, বায়োপসি ছাড়া কিন্তু হবে না। সেই জন্যই এটা এইভাবে আমরা ডায়াগনোসিস করি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটি টেস্ট হয়, যেটা দিয়ে আমরা জানতে পারি যে লাং ক্যান্সারটা কোন ধরনের, স্মল সেল না স্কোয়ামাস সেল না অ্যাডিনোকার্সিনোমা। এই জন্যেই এই দুটো টেস্ট হচ্ছে মেন টেস্ট ফর ডায়াগনোসিং। স্টেজ তো সবাই জানেন, স্টেজ 1, 2, 3, 4 সব ক্যান্সারের যেমন স্টেজ 4টে স্টেজ হয়, এটাতেও 4টে স্টেজ আছে। গ্রসলি ট্রিটমেন্টের কী কী ট্রিটমেন্ট মোডালিটিস হয় সেটা আমরা যদি জিজ্ঞেস করি, ট্রিটমেন্ট
স্টেজ 1, স্টেজ 2 এবং কিছুটা স্টেজ 3 সার্জারি ইজ দি মেইন ট্রিটমেন্ট। এবারে সার্জারি করার আগে বেশ কিছু প্যারামিটার্স চেক করা হয়, যদি পেশেন্ট ফিট থাকে তাহলে সার্জারি ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট ফর স্টেজ 1, স্টেজ 2, কিছুটা স্টেজ 3। সার্জারির পরবর্তীকালে তাকে কেমো দিতে হতে পারে, রেডিয়েশন দিতে হতে পারে, সেটা বেসড অন দি অপারেশনের পরে যে বায়োপসি রিপোর্ট সেটা দেখে। নেক্সট আছে স্টেজ 3 এর আরেকটা সাবসেট, যেখানে রেডিয়েশন প্লাস কেমোথেরাপি দেওয়া হয়। স্টেজ 3 এর একটু অ্যাডভান্স স্টেজ 3 যেটাকে বলা হয়, সেক্ষেত্রে রেডিয়েশন এবং তার সাথে কেমোথেরাপি দেওয়া হয়। এবং রেডিয়েশন এবং কেমোথেরাপি দিয়ে যদি ভালো রেসপন্স পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা একটা মেনটেনেন্স, এক রকমের ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি কিছু দেওয়া হয় অ্যাজ এ মেনটেনেন্স থেরাপি পোস্ট কমপ্লিশন অফ রেডিয়েশন। এটা গেল স্টেজ 3 অবধি। নেক্সট আছে স্টেজ 4, কেন কি আমাদের কাছে মোস্ট পেশেন্টস কামস উইথ স্টেজ 4। স্টেজ 4 এর পেশেন্টই সব থেকে বেশি এবং সে নিয়েই আমাদের কাছে পেশেন্টরা আসেন। মানে যতক্ষণ না কাশির সঙ্গে রক্ত পড়ছে বা উঠছে তার আগে পর্যন্ত তিনি আসবেন না। সেটা তো আমরাও জানি যে একটু শ্বাসকষ্ট বা একটু 2-3 সপ্তাহের বেশি আমরা দেখুন স্টলে সুন্দর করে লিখে সাজিয়ে দিয়েছি যে আপনি হাতটা তুলতে গেলেও একটা অস্বস্তি হচ্ছে, সামান্য 2টো সিঁড়ি চড়লেই হাঁপ ধরে আসছে। এগুলো কিন্তু কার্ডিনাল সাইন হতেই পারে। সেজন্যই এখন দেখবেন যে বিভিন্ন পালমোনোলজিস্টরাও এই বছরে বা কাশি হলে বা খুব বেশি ইনফেকশন হলে, যদি একটা পেশেন্ট যার ক্রনিক্যালি সিওপিডি আছে বা একটা পাস্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস আছে বা অ্যাস্তমা আছে, তাদের ক্ষেত্রে অনেকেই কিন্তু একটা এক্সরে কিন্তু রুটিনলি করান এবং তার সাথে কিছু কিছু ক্ষেত্রে এখন দেখা যায় সিটিও করান। সেটাই, সিটিও করান। এই ক্ষেত্রে অবশ্যই হয়তো বেশ কিছু ক্ষেত্রে আমরা এখন আগের স্টেজে কিছুটা ধরা পড়ে, মানে এরকম নয় যে সবাই স্টেজ 4-এ আসেন, কিন্তু হ্যাঁ কিছুটা পেশেন্ট অবশ্যই আগের স্টেজেও ধরা পড়ে। স্টেজ 4-এর ট্রিটমেন্ট হচ্ছে করার আগে একটা টেস্ট করা হয় যেটাকে বলা হয় মলিকুলার টেস্ট। মলিকুলার টেস্ট হচ্ছে এমন একটি টেস্ট যেটাতে কিছু কিছু আমরা জিনস বা মলিকুলস দেখি, যে মলিকুলার ড্রাইভার মিউটেশনস দেখা হয় যে সেই মিউটেশনসগুলো আছে কি নেই। এরকম একটি লিস্ট আছে, বেশ কিছুটা লিস্ট, EGFR, ALK, ROS, MET, RAS, ডাউন রেগুলেশন হয়, আপ রেগুলেশন হয়, কিছু কিছু মিউটেশনস দেখা হয়। এই ড্রাইভার মিউটেশন যদি পজিটিভ থাকে তার ট্রিটমেন্ট একরকম, ড্রাইভার মিউটেশন নেগেটিভ থাকলে তার ট্রিটমেন্ট একরকম। যদি ড্রাইভার মিউটেশন পজিটিভ থাকে তার ট্রিটমেন্ট কিন্তু ওই ড্রাইভার মিউটেশনের ট্রিটমেন্ট যেটা হয় সেটা দিয়ে। যদি ড্রাইভার মিউটেশন নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করা হয়। 2-3টে প্রশ্ন যেগুলো আমার বলা উচিত আমার মনে হয়েছে, একটা হচ্ছে বায়োপসি। বায়োপসি করলে রোগটা কি ছড়িয়ে যায়? এটা একদমই ভ্রান্ত ধারণা এবং ভুল ধারণা। বায়োপসি করলে রোগ ছড়ায় না, বায়োপসি করলেই রোগ ডায়াগনোসিস হয়। বায়োপসি করার জন্য মনে হলো যেন রোগের স্টেজটা স্টেজ 2 থেকে স্টেজ 4 হয়ে গেল, এই কথাগুলো খুবই ভুল। এই কথাগুলো একদমই ভুল, এগুলো কুসংস্কারাচ্ছন্ন অজ্ঞ মানুষের কথা। একদম এগুলোতে কান আপনারা কখনো দেবেন না এবং বায়োপসি না করাটা অপরাধ, আমরা এটা বারবার বলে থাকি। বায়োপসি না করে ট্রিটমেন্ট তো কেউ দেবে না, আজকালকার দিনে বায়োপসি না করে ট্রিটমেন্ট দেওয়ার লোক কেউ নেই। অতএব বায়োপসি ইজ মাস্ট এবং বায়োপসি করলে রোগ ছড়ায় না, এটা একদম সঠিক। নেক্সট যদি জিজ্ঞেস করেন আরেকটা কি জিনিস যেটা জানাটা উচিত, সেটা হচ্ছে কোন কোন সিমটম দেখলে আমরা ভাববো যে একটা লাং ক্যান্সার হতে পারে এবং তার জন্য সাবধান হব। কাশি যেটা 3 সপ্তাহের বেশি হচ্ছে, কাশির সাথে রক্ত যদি সেরকম পড়ে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনি তার মধ্যে স্মোকার হন, সেটাও একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট আছে যেটা জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে যে মহিলাদের মধ্যে ক্যান্সারটা বাড়ছে, লাং ক্যান্সারের ইনসিডেন্স বাড়ছে। দেখা যাচ্ছে যে এশিয়ান পপুলেশনের মধ্যে মহিলাদের মধ্যে লাং ক্যান্সারের ইনসিডেন্স বাড়ছে। কি কারণে বাড়ছে সেটা আমরাও জানি না, কিন্তু যেটা দেখা যাচ্ছে বা জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, সেকেন্ড হ্যান্ড স্মোক ইজ ওয়ান অফ দিস, হাউস হোল্ড স্মোক ইজ ওয়ান অফ দিস। এই জিনিসগুলোতে দেখা যাচ্ছে যে ফিমেলস নন স্মোকারদের মধ্যে এই লাং ক্যান্সারের এক রকমের লাং ক্যান্সারের ইনসিডেন্সটা বাড়ছে। এয়ার ফ্রায়ার বা ওই ধরনের এখন তো বহু জিনিস বেরিয়েছে যাতে ওই সেকেন্ড হ্যান্ড বা স্মোক তৈরি হয়, বিশেষ করে ওই কাবাব জাতীয় জিনিস যেগুলো তৈরি করা হয় অর্ধেক, মানে সেটা খাওয়াও যেমন খুব বিপজ্জনক এবং সেটাতে বলাই হচ্ছে যে এটা ক্যান্সারকারক, এবং ও যে ধোঁয়াটা তৈরি করে ওই আধ সেদ্ধ আধ কাঁচা একটা জিনিস, সে যে ধোঁয়াটা রান্নাঘরের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, হয়তো অনেকেই বলবেন সবার বাড়িতেই প্রায় চিমনি থাকে, কিন্তু সেটা কতটা কাজ করছে সেটা তো আমাদের জানা নেই। না হলে কেন মহিলাদের এতটা লাং ক্যান্সারের বাড়াবাড়ি হবে?
একদম। এবং জামাতে যে লেখাটা আমি তোমায় পাঠিয়েছি তন্ময়, তারা দেখাচ্ছেন যে এর কারণ হচ্ছে রান্নাঘরের ধোঁয়া। একদম। যদিও সেটা প্যাসিভ, মানে তারা তো বলবেন যে আমরা তো গ্যাসেই রান্না করছি, পরিচ্ছন্ন জ্বালানি। মানে আপনি যদি দেখেন ডেভেলপিং কান্ট্রিতে লাং ক্যান্সার, ডেভেলপিং কান্ট্রি মানে আমাদের ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি ডেভেলপিং কান্ট্রিজ, প্রত্যেক 16 জন ছেলে মানুষের মধ্যে একজনের লাং ক্যান্সার হবে, এবং মহিলাদের দেখা যাচ্ছে প্রত্যেক 17 জন ফিমেলের মধ্যে একজনের লাং ক্যান্সার হবে। মানে 1 in 16 males will have a lung cancer and 1 in 17 females will have a lung cancer. More or less same. It is more or less same. মানে তারা ধরে নেওয়া যে আমি সবার কথা বলবো না, এখন মহিলারাও প্রচুর স্মোক করেন, সেটা অন্য প্রসঙ্গ। আদারওয়াইজ যাদের তোমরা পাচ্ছ তারা বোধহয় নন স্মোকারই বেশি। একদম, নন স্মোকারের ইনসিডেন্স অনেক বেশি। আর একটা প্রশ্ন যেটা বলবো সেটা আমার মেলের ক্ষেত্রে স্মোকারের ইনসিডেন্স সবথেকে বেশি। আর আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে এটা জিনগত কিনা, জেনেটিক্যালি আসে কিনা রোগটা। এখন অবধি যেটুকু ডেটা আছে জেনেটিক্যালি হয় না লাং ক্যান্সার, কিন্তু যদি জিজ্ঞেস করেন যে আমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ তার লাং ক্যান্সার ছিল, তাহলে কি হওয়ার ইনসিডেন্স বেশি, সেইটা আমরা দেখেছি যে লাং ক্যান্সার রিলেটিভদের মধ্যে থাকলেও আরেকজন নেক্সট জেনারেশন রিলেটিভের হতে পারে, কিন্তু এটার কোনো আমার কাছে এভিডেন্স বা প্রমাণ সেরকম কিছু ফার্স্ট টাইম পৃথিবীতেও নেই। দিস ইজ মাইট বি কোইন্সিডেন্টাল, কিন্তু এটা দেখা গেছে যে কিছু এরকম থাকে যাদের ক্ষেত্রে তার ফার্স্ট জেনারেশনে থাকলে তাদের একটু সাবধান হওয়া উচিত। সেজন্য আজকে মোস্টলি আমি যেটা জোর দিয়েছিলাম রিগার্ডিং স্ক্রিনিং শুড বি প্র্যাকটিসড, ইট ইজ এস্টাবলিশড মোস্টলি ইন দি হাই রিস্ক পপুলেশন। কাদের? যাদের ওই র্যাডন ইন্ডাস্ট্রি, সিলিকা ইন্ডাস্ট্রি, অ্যাসবেস্টস ইন্ডাস্ট্রি, কোল ইন্ডাস্ট্রি, এবং যারা ক্রনিক স্মোকার। এবারে এই এনাদের মধ্যে অন্তত যেন এমন একটা পরিবেশে থাকতে বাধ্য হন লোয়ার স্ট্রেটার মানুষজন যারা ওই প্লাস্টিক কুড়ন, তাদেরও এই পপুলেশনদের অবশ্যই কিন্তু স্ক্রিনিং করা উচিত। অ্যাটলিস্ট দি কোম্পানিজ অর দি এমপ্লয়ার যে এমপ্লয় করছেন সেই ইন্ডাস্ট্রিজ should be cautious regarding this. একদম সারা পৃথিবীতে তাই হয়, কিন্তু আমাদের দেশে তো এগুলো আরো কত বছর লাগবে কেউ জানে না। একদম। কিন্তু যদি নাও হয়ে থাকে তাহলে প্রত্যেক বছর তন্ময় যেটা বলছেন অন্তত একটা সিটি স্ক্যান, একটা লাংয়ের সিটি করলে লোডোজ, তাতে খুব একটা ক্ষতি হবে না। একটা ছোট্ট রেডিয়েশন লোডোজ মোবাইল থেকেও যায়, আমরা তো পকেটেই রাখছি সবসময় মোবাইল, কিন্তু সেটা যদি আমাকে ক্যান্সার থেকে বাঁচায় তা এক্সট্রা করতে গেলেও একটা, মানে যে কোনো ধরনের রেডিয়েশনে গেলেই তো আমার একটা হবে, কিন্তু কোলাটারাল ড্যামেজ যদি আমি ভাবি তার তুলনায় কিছুই না। আর এখন কি লাং ক্যান্সারের ট্রিটমেন্টের কিছু উন্নতি হয়েছে কিনা 5 বছর আগে যদি চিন্তা করেন, তার তুলনায় আজকে লাং ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে। কেন যদি জিজ্ঞেস করেন, লাং ক্যান্সারের যে ওষুধ বেরিয়েছে, বিভিন্ন টার্গেটেড থেরাপিজ, ইমিউনোথেরাপিজ, 5 থেকে 6 বছর আগে আপনি চিন্তাও করতে পারতেন না, আমরাও জানতাম না ইমিউনোথেরাপি এতটা সাকসেসফুল হবে। ঠিক, তার জন্য যেটা দেখা যাচ্ছে যে লাইফ এক্সপেক্টেন্সি ইজ ইনক্রিজড। এখন একটা গুড রিস্ক, মানে ধরে নিন EGFR মিউটেটেড লাং ক্যান্সার, তার অ্যাভারেজ মানে মিডিয়ান সার্ভাইভাল ইজ টাচিং 5 years। ইন এ স্টেজ 4 লাং ক্যান্সার সেক্ষেত্রে প্রায় 5 বছরের কাছাকাছি চলে যাচ্ছে। আমার দেখা পেশেন্ট 6 মাসও বাঁচেনি, মানে 5-6 বছর আগেকার গল্প কিন্তু পুরোটা আলাদা, নতুন, এবং হয়তো পরবর্তীকালে সেটা আরও বাড়বে। লাং ক্যান্সার কিন্তু এল্ডারলি পপুলেশনেই বেশি দেখা যায়, যদিও এখন ইয়াংয়েতেও হচ্ছে, কিন্তু এল্ডারলিতে বেশি দেখা যায়। কিন্তু যদি আমরা সার্ভাইভালটা 5 বছর মিডিয়ান সার্ভাইভাল করতে পারি, 5 বছর বা 5-এর বেশি, দেন ইটস অ্যাকসেপ্টেবল অ্যান্ড ইটস গুড। মানে বিভিন্ন রোগে আপনি যে কোনো না, প্রস্টেট ক্যান্সারে একরকম আগে ছিল, এখন অনেক বেড়েছে, মাল্টিপল মাইলোমাতে আগে একরকম ছিল, এখন অনেক বেড়েছে। এইসব ওষুধ এবং বিভিন্ন মডালিটিসের আবিষ্কারের জন্য ইট হ্যাজ ইমপ্রুভড। সেই জন্যেই আমাদের এইটা দিয়ে সচেতন হওয়া উচিত। আরও যত দিন যাবে আরও নতুন চিকিৎসা বেরোবে, তার জন্য আমাদের অনুষ্ঠানটা আপনাদের একটু মন দিয়ে দেখতে হবে। আজকে সময় একদম শেষ। কাশির সঙ্গে রক্ত, চোখ ঢুলে পড়ছে, গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে এবং ওষুধে কমছে না। দীর্ঘকাল ওষুধ খাওয়ার পরেও কাশিও কমছে না, বারবার দেখা যাবে নিউমোনিয়া হচ্ছে বা অন্য কোনো চেস্ট ইনফেকশন হচ্ছে। একবার ডক্টর তন্ময় মণ্ডলকে ফোন করে চলে আসুন। আজকের মতো বিদায়, নমস্কার। সকলে খুব ভালো থাকবেন, আবার দেখা হবে সামনের রবিবার এই সময়। নমস্কার।